আজকে আমরা এবিটিএ মাধ্যমিকের টেক্সট পেপারের ম্যাথমেটিক্সের শর্ট কোশ্চেন্স সলভ করব 140 পেজে 140 পেজ সলভ করব। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সমান থাকে কয় মাস? 1 মাস, 2 মাস, 3 মাস না 12 মাস? তো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ প্রথমবারই সমান হয়। যেহেতু এটা ত্রিমাসিক বলেছে 3 মাস পর দেয়, তাহলে 3 মাসে প্রথম 3 মাস সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হবে। তাহলে অ্যান্সারটা হবে 1-এর সি। ঠিক আছে, 1-এর সি অ্যান্সারটা হবে 1-এর সি। নেক্সট 2 নাম্বার কোশ্চেন 1-এর 2 কি বলেছে? এ এবং বি এর মূলধনের অনুপাত 2/3:1/5 হলে লাভাংশ বণ্টিত হবে যে অনুপাতে সেটি হলো কত? তাহলে অ্যান্সারটা আমি ঠিক করেছি অবশ্য। তো মূলধনের অনুপাত 2/3:1/5, তো এটাকে আমাদের ভগ্নাংশে রাখা যাবে না, ভগ্নাংশটাকে ভাঙাতে হবে। তাহলে 3 আর 5-এর লসাগু কত? 15। তাহলে 15 দিয়ে উভয় দিকে গুণ করেছি, 3 দিয়ে কেটেছি 15, 5:1/5 ইন্টু 15, তো 5 দিয়ে কেটেছি 3, তাহলে 10:3। তাহলে 1-এর এই নাম্বার, 2-এর এই নাম্বার অ্যান্সার। নেক্সট 3, আবার সেই অনুপাত A:B=1/2:1/3 হলে A+B:A-B এর মান কত হবে? তো অপশনগুলো, তো প্রথমে আমি A:B 1/2:1/3, ঠিক আছে। তারপর A/B মানেই অনুপাত মানেই ভাগ, তো A/B = 1/2 / 1/3, তো A/B 3/2। এবার যোগভাগ প্রক্রিয়া কি? যে A+B উপরের নিচে দিয়ে প্রথমে যোগ করতে হবে A+B / A-B, সেম উভয় দিকেই করতে হবে। তাহলে 3 + 2 / 3 - 2, ঠিক আছে। তাহলে তারপরে কি আছে? A+B / A-B = 5/1, তাহলে A+B = A-B 5:1, তাহলে 1-এর 3-এর বি অ্যান্সার। ঠিক আছে। নেক্সট কোশ্চেন 1-এর 4 নাম্বার কি বলেছে? ABC একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, ঠিক আছে। AB সমান্তরাল CD এবং AD = 6 সেমি হলে BC এর দৈর্ঘ্য কত হবে? তো BC এর দৈর্ঘ্য কত? প্রথমে বৃত্তস্থ ট্রাপিজিয়াম আমি এঁকেছি, AB সমান্তরাল DC, তাই তো, AB সমান্তরাল DC। তাহলে এটাই উপপাদ্য আছে যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এক সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে। তার মানে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের যে কোনো দুটো বাহু সমান হবে। তাহলে AB = BC সমান হবে, এটাই বলেছে। যে কোনো না, সরি, AB = BC সমান হবে। যদি AB DC যদি সমান্তরাল হয় তাহলে AB AD আর BC সমান হবে, AD BC সমান হবে। যেহেতু AD বলেছে 6 সেমি, তাহলে BC কত হবে? 6 সেমি, 1-এর ডি অ্যান্সার। ঠিক আছে। নেক্সট হচ্ছে 1-এর 5 নাম্বার কি বলছে? 36 সেমি ও 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে। এদের সরল সাধারণ স্পর্শকটির দৈর্ঘ্য কত হবে? তো এটা আমাদের করতে বলেছে। তো কি বলেছে? দুটা বৃত্ত আছে, পরস্পরকে স্পর্শ করেছে, স্পর্শকের দৈর্ঘ্য কত হবে সেটা বের করছে। স্পর্শক বিন্দুদের, তার মানে আমাদেরকে যদি ও কেন্দ্রীয় বৃত্ত একটা আছে, এটা একটা ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্ত আছে, ঠিক আছে। AB হচ্ছে স্পর্শক, তাহলে A আর B পর্যন্ত এই দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে বলেছে, ঠিক আছে। তো প্রথমে কি ও ড্যাশ কেন্দ্রীয় যে বৃত্ত আছে তার দৈর্ঘ্য কত? OP P বিন্দুতে স্পর্শ করেছে, তো P বিন্দুতে স্পর্শ করলে OP = 36 সেমি। আমি এটা OP = 36 সেমি, যদি ব্যাসার্ধ বলেছে 36 সেমি। আর O'(P) = 25 সেমি, ঠিক আছে। O'(P) = 25 সেমি। এবার দেখো O' =
বিসি, বিসি কি যে ও এর দৈর্ঘ্য কত 36 সেমি, তাহলে 36 সেমি বি বিন্দু থেকে সমান করে সি বিন্দুতে ছেদ করেছে, সমান করে যে বর্ধিত করি তাহলে সি বিন্দুতে ছেদ করি, তার মানে বিসি ইজ ইকুয়াল টু ও ড্যাশ। ঠিক আছে, তো বিসি ইজ ইকুয়াল টু ও ড্যাশ দুইটা যোগ করলাম, যোগ করে 61 সেমি হয়েছে। তাহলে ওপি প্লাস পি ও ড্যাশ, তাই তো, ও ড্যাশ মানে ওপি প্লাস পি ও ড্যাশ। তো এখানে 61 সেমি, তাহলে এটা কি ওপি প্লাস ও পি ড্যাশ, তাই তো, ওপি প্লাস ও ড্যাশ 61 সেমি। এবার বলে ওসি কত হবে, যেহেতু বলেছি এটা বি ও ড্যাশের সমান, ওসি কত বি ও ড্যাশের সমান, তাহলে এসি কত হবে, এসি কত হবে এও মাইনাস সিও, তাহলে এও মাইনাস ওসি লিখেছি, তাহলে 11 সেমি। এবার দেখো, এবার স্পর্শকের উপর ব্যাসার্ধ লম্বভাবে থাকে, তাহলে লম্বভাবে থাকলে কোণ এ 90 ডিগ্রি হবে, তাহলে কোণ এ 90 ডিগ্রি হলে ত্রিভুজ এ বি সি কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে পিথাগোরাস সূত্র অনুসারে অতিভুজ স্কোয়ার বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ঠিক আছে, এবার মান বসিয়ে পাবো আমরা কত 60 সেমি, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে একের বি 60 সেমি। ঠিক আছে, নেক্সট কি বলেছে, একটি শঙ্কুর উচ্চতা, দেখো এগুলো 1 নম্বরের কোশ্চেন্স ঠিকই, কিন্তু এগুলো 2 নম্বরের কোশ্চেন আসতে পারে বা 4 নম্বরের কোশ্চেন আসতে পারে, তার জন্য আমি একটু এক্সপ্লেন করে বড় করে করেছি। একটি শঙ্কুর উচ্চতা অপরিবর্তিত রেখে ব্যাসার্ধকে 20% বাড়লে আয়তন বৃদ্ধি পাবে কত পার্সেন্ট, তাহলে শঙ্কুর উচ্চতা অপরিবর্তিত রেখেছে, শঙ্কুর উচ্চতা অপরিবর্তিত, তাহলে ধরি শঙ্কুর উচ্চতা কত এইচ, শঙ্কুর আয়তনের দৈর্ঘ্য কত 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আর ধরেছি, ব্যাসার্ধ আর। ঠিক আছে, এবার নেক্সট আয়তন ইজ ইকুয়াল টু 1/3 পাই আর কিউব এইচ। ঠিক আছে, এইচ ঘন এককটা লিখে হয়। এবার 20% বৃদ্ধি হওয়ায় ব্যাসার্ধ কী করেছে 20% বৃদ্ধি করেছে, 20% বৃদ্ধি হয় বর্তমান ব্যাসার্ধ কত হবে, তাহলে এটা এরকম করেছে, এটা এরকম করতে হবে, দেখো 100তে বৃদ্ধি পায় কত 120, তাহলে একে বৃদ্ধি পায় কত 120/100, তাহলে আরে বৃদ্ধি পায় কত 120/100 ইন্টু আর দিয়েছি। ঠিক আছে, এভাবে করেছি আমি, তো কাটাকাটি করে ছোট করে 6/5 আর, তাহলে 20% বৃদ্ধি হয়ে বর্তমান ব্যাসার্ধ কত এত আর, তাহলে আয়তন বৃদ্ধি হয়ে আয়তন হবে মানে ব্যাসার্ধ বৃদ্ধি হয়ে আয়তন কত হবে 1/3 পাই, আর এর মান কত 6/5 আর, তাই 6/5 আর হোল স্কোয়ার ইন্টু এইচ, তাই তো, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 36/25 ঘন একক। তাহলে আয়তন বৃদ্ধি পেয়েছে, যেটা এই আয়তন থেকে আগের আয়তন বিয়োগ করলে আয়তন কত বৃদ্ধি পেয়েছে সেটা পাবো এত ঘন একক, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 36/25 মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, তো বিয়োগ করে আমরা পাবো 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 11/25 ঘন একক। ঠিক আছে, নেক্সট তারপরে কি আছে, শতকরা বৃদ্ধি মানে যত বৃদ্ধি পেয়েছে, দেখো বৃদ্ধি কত পেয়েছে, বৃদ্ধি পেয়েছে এত, তাহলে বৃদ্ধি পেয়েছে ডিভাইড বাই আগেরটা প্রথমে যেটা ছিল, তাহলে কত বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি এত পেয়েছে বা প্রাথমিক যেটা বৃদ্ধি না পাওয়ার আগে যেটা আয়তন ছিল সেটা। ঠিক আছে, সেটা আয়তন ইন্টু 100, তো 3 পাই আর স্কোয়ার এইচ বাদ চলে গেছে, 11/25 ইন্টু 100
25 দিয়ে 100 গুণ করলে ভাগ করলে কত হয় 4, তাহলে 44%। তাহলে অ্যান্সার আমাদের কত হবে, একের 6 নাম্বার অ্যান্সার কত হবে, এ 24%। ঠিক আছে। নেক্সট 2 শূন্যস্থান পূরণ, এগুলো কি আছে, শূন্যস্থান পূরণ। ঠিক আছে, কি বলেছে 2-1 নাম্বার, আসল ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে সম্পর্ক কি আছে। তাহলে সম্পর্ক আছে কি, আসল বাড়লে চক্রবৃদ্ধি সুদ অবশ্যই বাড়বে, আসল কমলে চক্রবৃদ্ধি সুদ অবশ্যই কম পাবে। তাহলে এটার সম্পর্ক কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে কি হবে, সরল সম্পর্ক। ঠিক আছে। তারপর নেক্সট, এই সমীকরণে বীজদ্বয়ের যোগফল কত। তাহলে সমীকরণটি আমি একটা আদর্শ সমীকরণ লিখেছি, দ্বিঘাতে a x² - bx + c = 0। আর যেখানে আছে আলফা এবং বিটা দুটা বীজ, তাই তো, দ্বিঘাত সমীকরণ, তাহলে বীজ দুটার বীজ থাকবে। তাহলে a + b বীজদ্বয়ের যোগফল b/a। এখানে সমীকরণটা কি রে, x², 7xটা এদিকে নিয়ে আসলে -7x = 0। তাহলে বীজদ্বয়ের যোগফল কি হবে, যোগফল b = কত, 7, a = 1। তাহলে কি হলো 7, তাই তো, বীজদ্বয়ের যোগফল কত, 7। এখানে অ্যান্সারটা হবে কি, এখানে হবে 7। নেক্সট কি বলেছে, √3 - 2 এবং এর পূরক করণীয় যোগফল কত হবে। পূরক করণীয় মানে কি, যে এর অনুবন্ধী করণিক, যেটা হচ্ছে √3 যেহেতু আছে, √3 আগে পজিটিভ, সেখানে নেগেটিভ বসাতে হবে। ঠিক আছে, এই √3 - 2 এর পূরণ করণীয় হবে -√3 - 2। ঠিক আছে, এখানে কিন্তু সিম্বলটা চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, 2 এর আগে মাইনাস, এখানেও মাইনাস, শুধু করণে যেটাতে আছে, রুট যেটাতে আছে তার আগের সিম্বলটা আমি চেঞ্জ করব। এটাই যোগফল করেছি, তো +√3 -√3 কাটা, তো -2 - 2 -4 হবে। তাহলে এখানে যোগফল কত হবে, -4। ঠিক আছে। নেক্সট কি বলেছে, একটি নির্দিষ্ট বৃত্ত অঙ্কন করার জন্য কমপক্ষে অসমরেখ বৃত্ত প্রয়োজন। মানে একটি নির্দিষ্ট বৃত্ত অঙ্কন করার জন্য কমপক্ষে কতগুলো অসমরেখ কি, যে রেখাগুলি একই সরলরেখায় থাকে না। ঠিক আছে, যে বিন্দুগুলো একই সরলরেখা থাকে না তাকে বলে অসমরেখ বিন্দু। যে মনে করি এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, দেখো একই সরলরেখায় থাকে না, একই সরলরেখা নাই বলে এই 3টা বিন্দুকে অসমরেখ বিন্দু বলা হয়। ঠিক আছে, তো কয়টি, কমপক্ষে কয়টি, 3টি। অ্যান্সার কত, 3টি। তাহলে নেক্সট 2 যে 5 নাম্বারটা আছে কোশ্চেনটা, সেটা আগে আমি করে দিচ্ছি 100 পেজের, ওটা আছে কোশ্চেনটা, সেম কোশ্চেন, তো সেটা আমি আর করলাম না। ঠিক আছে, 2 6 নাম্বার, চলে 2 6 নাম্বার কি বলেছে, একটি নিরেট অর্ধগোলক গলিয়ে 4টি নিরেট একই আয়তনের বল তৈরি করা হলো। তাহলে অর্ধগোলক এবং প্রতিটি বলের ব্যাসার্ধের অনুপাত হলো। তাহলে ব্যাসার্ধ অনুপাত বলেছে, অর্ধগোলকের আয়তন আমরা জানি 2/3 πr3, 2/3 πr3, 2/3 πr3 অর্ধগোলকের আয়তন। এবার গোলকের আয়তন কি, সূত্রটা 4/3 πr3। ঠিক আছে, সূত্র জানলাম। এবার ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ r এবং গোলকের ব্যাসার্ধ কি r1। ঠিক আছে, তাহলে অর্ধগোলকের আয়তন কি হবে, 2/3 πr3, এটা হবে। এবার 4টি যেহেতু গোলক তৈরি করা হয়েছে, 4টি গোলকের আয়তন কি হবে, 4 × একটা গোলকের আয়তন। তো একটা গোলকের আয়তন কত, 4/3 πr1^3। ঠিক আছে, তো এবার সমান অর্ধগোলকের আয়তনকে ভেঙে 4টি গোলকের আয়তন করেছে। তাহলে অর্ধগোলকের আয়তনের সঙ্গে গোলকের আয়তন কি হবে, 4টা গোলকের আয়তন সমান। ঠিক আছে, তো এর প্রশ্নানুসারে 4টি গোলকের আয়তন আমরা সমান লিখেছি। দেখো অর্ধগোলকের আয়তন সমান 4 × 4/3 πr1^3, তাই তো। এবার এখান থেকে আমরা r1 আর r1 অনুপাত বের করব। তো পাই কাটা 3 কাটা 2, এখানে 2, তাহলে r³ = 8
r1 কিউব। তাহলে এখানে দেখো r/r1 ইজ ইকুয়াল টু 8। তাহলে কী হবে r/r1 হোল কিউব 2 কিউব, উভয় দিকে কিউব তুলে দিতে পারি। তাহলে কি r/r1 2/1 ধরে নিই। তাহলে r/r1 ইজ ইকুয়াল টু 2:1 হবে। তাহলে অ্যান্সারটা হবে কত? অনুপাত 2:1। ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা সত্য না মিথ্যা সেটা বলতে হবে। তো প্রথমে 1 নম্বর কোশ্চেন যেটা আছে, নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 1 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে। এটা বোঝা যাচ্ছে এটা মিথ্যা হবে, কারণ যে 1 বছরে সমান হারে যদি সুদ হয় আর একই নির্দিষ্ট আসলের উপর যে সমান হারে সুদ হয়, তাহলে চক্রবৃদ্ধির সুদ আর সরল সুদ কী হবে? সমান হবে, তুলনায় বেশিও না বা কমও না। তাহলে এটা কী হবে? মিথ্যা। ঠিক আছে। তাহলে কী হবে? সমান হবে। কী হবে? চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ কী হবে? সমান হবে। যদি সমান হবে যদি থাকতো তাহলে সত্য হতো, কিন্তু বেশি হবে তাহলে এটা মিথ্যা। ঠিক আছে। এবার 100 টাকার x% হার সরল সুদে x² বছরে মোট সুদ x³ টাকা হবে। তাহলে দেখি, তাহলে সরল সুদ ইজ ইকুয়াল টু কি? আসল কত? 100 গুণন সময় কত? x², সুদের হার কত? x ডিভাইডেড বাই 100। তাহলে 100 কাটা x³ এত টাকা। তাহলে এটা কি হলো? সত্য। এটা কি হচ্ছে? সত্য। আমরা দেখতে পাচ্ছি এটা কি? সত্য। 1-এর 2 নম্বরটা সত্য। ঠিক আছে। নেক্সট, a² b² প্লাস 1 ইজ ইকুয়াল 2ab হলে a b এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ভেদ, ঠিক আছে, ভেদে আছে, তো ভ্যারিয়েশন ভেদ। তাহলে a² b² মাইনাস 2ab এদিকে নিয়ে 2ab প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে b মাইনাস 1 তার হোল স্কোয়ার, সূত্র হয়ে গেল এটা। তাহলে ab মাইনাস 1 ইকুয়ালস টু 0। যে কোনো সংখ্যা যদি হোল স্কোয়ার 0 হয় তাহলে ওই সংখ্যাটাই 0, তাহলে 0 লিখেছি। তাহলে ab ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে a ইজ ইকুয়াল টু 1/b, ওখানে কি 1 ধ্রুবক, তাহলে a ভেদ 1/b। এখানে দেখা যাচ্ছে কি যে a b একে ব্যস্ত ভেদে আছে, b এর সঙ্গে কি বেঁধে আছে? ব্যস্ত ভেদে আছে। a b এর সঙ্গে ব্যস্ত, a b এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এটা কি হবে? সত্য, তাই তো? সত্য। নেক্সট 1-4 নাম্বার কি বলেছে যে a b c 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা হলে a ও c বিপরীত চিহ্নযুক্ত হলে b অসঙ্গত হবে। তাহলে 3টি ক্রমিক সমানুপাতি মানে a:b, এটা সত্য। কেন? আমি এক্সপ্লেন করেছি। a:b ইজ ইকুয়াল টু b:c। তাহলে a/b ইজ ইকুয়াল টু b/c, b² ইজ ইকুয়াল টু ac। তাহলে b ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √ অফ ac। এখানে যদি এই এসির মধ্যে যে কোনো একটা যদি বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে এসির মান অবশ্যই কী হবে? নেগেটিভ আসবে, তাই তো? এসির মান নেগেটিভ আসবে, √ অফ নেগেটিভ আসবে। তো √ অফ নেগেটিভ মানে অসঙ্গত, তাহলে বি এর মানটা কী হবে? অসঙ্গত হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট 3-5 নাম্বারটা কি বলেছে? দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শের সংখ্যা কয়টি হবে? 2টি হবে। এটা ভুল, এটা কি হবে? মিথ্যা, তাই তো? মিথ্যা। কারণ দেখো, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তো সাধারণ স্পর্শ কত? a b 3টা, c d e f। দেখো উপরে নিচে এবং যেখানে স্পর্শ করেছে সেখানে একটা স্পর্শক আঁকা যাবে, তাহলে এটা মিথ্যা। তাহলে কয়টি হবে? উত্তর 3টি। একটি অর্ধগোলকের ব্যাস এবং সমতলের পরিধির দৈর্ঘ্য অনুপাত 1:π+2 হবে। এটা মিথ্যা হবে, কারণ দেখো, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ r, তাহলে ব্যাস কত হবে? 2r।
এবার সমতলের পরিধি কত 2 পাই আর, তাহলে অনুপাত কত হবে ব্যাস 2r ইজ টু 2 পাই আর, তাহলে 1:2 পাই হবে। তাহলে এটাও কি হবে মিথ্যা। ঠিক আছে, থ্যাংক ইউ দেখার জন্য।